সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আফজাল হোসেন রচিত পারলে না রুমকি উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ধুমধাম হলো না, বিয়ে হয়ে গেল দুজনের। আশেপাশের সবাই চমকে গিয়েছিল, কারো ভাবনায় আসেনি এত হঠাৎ করে বিয়েটা হয়ে যাবে। মাত্র ৭ দিনে ঝটপট সবকিছু ঘটে গেল। নাটকের দৃশ্যের মতো দ্রুত বদলে গেল সব। দুজন মানুষের জীবন নতুন বর্ণে নতুন গন্ধে ভরে উঠল। এতদিনের চেনা ঘরটা হঠাৎ হয়ে গেল নতুন, অচেনা। সেই ঘর আলো করে ঘুরে বেড়ায় রুমকি, এটা সাজায় ওটা গোছায়, চড়ুই পাখির মতো উড়ে বেড়ায় ঘরময়। জ্যোতি মুগ্ধ হয়ে দেখে। যেই চোখে চোখ পড়ে রুমকি ধমকায়, হাঁ করে দেখছো কি, কোনোদিন দেখনি? জ্যোতি মাথা নাড়ে, না। ব্যস্ত গিন্নির এক বিন্দু অবসর নেই। সারাদিন তার যেন অজস্র কাজ। জ্যোতির শুয়ে থেকে পা নাড়তে ইচ্ছে করে, উঠে বসে রুমকির চলাচল দেখতে ইচ্ছে করে। স্টুডিওতে ছবি আঁকতে গিয়ে বারবার চায়ের পিপাসা পায়। ফরিদা রুমকিকে বলে, সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রাখো, ঘরে থেকে থেকে ওর তো শিকড় গজিয়ে যাবে, বন্ধুরা বলবে বউ পাগলা। বলুক, জ্যোতির তাতে কিছু এসে যায় না, কিন্তু রুমকির এসে যায়। লজ্জা পায় সে। যাও না, সারাক্ষণ ঘরে থাকো, তোমাকে দেখতে দেখতে হাঁপিয়ে উঠি। আগেই ভালো ছিল, দেখা হতো না, কিন্তু যখন দেখা হওয়ার কথা, আনন্দ উত্তেজনায় মুহূর্তগুলো অন্যরকম হয়ে উঠত। বলে যখন জ্যোতি খুঁটিয়ে দেখেছে রুমকির মুখে বিরক্তির রেখা ফুটে ওঠে না, শুধু ভঙ্গিটুকু থাকে মাত্র। অন্তরের ভালো লাগা লুকিয়ে চোখে মুখে বিপরীত যে অভিনয় রুমকি করে, তা জ্যোতিকে আনন্দ দেয়। জ্যোতি হাসলে রুমকি তখন সত্যি খেপে যায়, চলে খুনসুটি। এইভাবে ভালোবাসার খেলাধুলায় কেটে যাচ্ছে দুজনের দিন রাত। মনে রাখে, দুজনের কাছে দুজনের অঙ্গীকার, আমরা দুজনে দুজনার। আমরা জন্মগ্রহণ করেছি পরস্পরের জন্য ভালোবেসে সম্পূর্ণ হওয়ার জন্য। দিন কত দ্রুত পার হয়ে যায়, রাত একে একে নিভৃতে পালায়। এক বিকেলে চায়ের কাপ হাতে নিয়ে দুজনে মুখোমুখি বসে হঠাৎ এই কথা ভেবে বিষণ্ণ হয়ে পড়ে। রুমকি চায়ের কাপে চুমুক দিতে ভুলে গেছে। জ্যোতির চা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা চায়ে চুমুক দিয়ে বিস্বাদ লাগে। রুমকি, আমাদের ভালোবাসা কি উত্তাপহীন হয়ে যাচ্ছে? এই প্রশ্নে রুমকির হাত কেঁপে ওঠে, চা ছলকে পড়ে। আমি কি পুরনো হয়ে গেছি জ্যোতি? দুজনের দুটো প্রশ্নের কোনো উত্তর আসে না। নিঃশব্দের মধ্যে দুজন অপেক্ষা করে থাকে কে দেবে উত্তর। ফরিদা বারান্দায় এসে অবাক হয়ে গেল। কি হয়েছে তোমাদের? দুজনেই ফিরে তাকালো। অচেনা মানুষের দুটো মুখ, মুখোশের মতো। হাসি নেই, বেদনার রেখাও নেই, কোনো জিজ্ঞাসাও নেই। ফরিদা কাছে যায়। ঝগড়া করেছ? আহা, চুপ করে থেকো না, কথা বলো। নাকি আমি এসে ভুল করেছি, চলে যাব? এতগুলো প্রশ্নের মুখেও তারা নীরব দেখে সত্যি অস্বস্তিতে পড়ে যায় ফরিদা। কি করা উচিত ভেবে পায় না। কোনো একান্ত আলাপ করছিলে? সরি, তোমরা চুপ করে আছো, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বউ দাঁড়াও। ফরিদা দাঁড়ালো, পিছন ফিরে তাকায়। উঠে দাঁড়ায় জ্যোতি। বউ, তোমাদের 7 বছর হয় বিয়ে হয়েছে, তাই না? ফরিদা নীরবে মাথা নেড়ে জানায়, হ্যাঁ। এতদিন সংসার করে কখনো কি তোমাদের মনে হয়েছে তোমরা পুরনো হয়ে গেছো? রুমকিও উঠে দাঁড়ালো। পায়ে পায়ে জ্যোতির কাছে এসে ধীর ঠান্ডা গলায় বলে, বউ, আগের কোনো মুহূর্ত কি কখনো তোমরা মিস করো? কখনো কি মনে হয়েছে যে তোমাদের প্রথম দিককার সেই সময়গুলোতে ভালোবাসা আরও প্রবল ছিল? ফরিদা দুজনের মাথায় কষে দুটো গাঁটটা দিয়ে হি হি করে হাসে। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। রাত দিন মনে আর মাথায় ভালোবাসার পোকা চড়তে দিলে খুব শীঘ্রই দুজনকে পাগলাগারোতে পাঠাতে হবে। শোনো দুই গাধা,
গতকাল আর আজকের কোনো তুলনা চলে না। দিন, মানুষ, ভালোবাসা সব বদলে যায়। প্রকৃতির নিয়মই এই। আমি বলি কি, এভাবে অলস বসে থেকে আকাশ পাতাল ভেবে মাথার ঘিলু চটকে কি লাভ হচ্ছে? হানিমুনে যাওনি, 6 মাস পার করে দিয়েছ। এবার হানিমুন বানাও, যাও কোথাও, দুজনে ঘুরে এসো। কথা শেষ করেই ফরিদা চলে গেল। জ্যোতি রুমকির কাঁধে আলতো করে হাত রাখে। আমরা ভালো আছি রুমকি, মাঝে মাঝে মনে এরকম আশঙ্কা জাগা ভালো। রুমকি জ্যোতির চোখের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করে, আমাদের কতদিন হলো জ্যোতি? তা প্রায় 7 মাস কিংবা তার চেয়ে কয়েকদিন বেশি। ম্লান হাসল রুমকি। আমাকেও তুমি যদি প্রশ্নটা করতে, হয়তো একই রকম জবাব দিতাম, সঠিক করে বলতে পারতাম না। এত মাস এতদিন আমাদের বিয়ে হয়েছে, অথচ ভেবে দেখো, একসময় আমরা দুজনেই চুলচেরা হিসেব জানতাম। যে কোনো দিন, যে কোনো সময়ে হিসেব না কষে ঝট করে বলে দিতে পারতাম আমাদের ভালোবাসার বয়স এত মাস, এত দিন, এত ঘন্টা পূর্ণ হলো। রুমকি, নিয়মবন্দি মানুষের নিয়তি বোধহয় এই। একসময় আমাদের গল্প ফুরাতো না, রাত ভোর হয়ে যেত। এখন হয় তোমার, না হয় আমার গলা থেমে যায়, ঘুম পায়, এসব ভুলে যাই সব। আমরা কোনো কিছু হারাইনি, আমরা সেই রক্ত মাংস, সেই দুজন, একই উষ্ণতা, একই অনুভব। আমাদের বোধ বদলে যায়নি। এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি পরস্পরকে ভালোবাসার জন্য। শেষ বিকেলের ম্লান আলো আর দুই মানব মানবীর বিষণ্ণ বোধ কাটাকাটি হয়ে গেল। ডিসেম্বরে জ্যোতির এক্সিবিশন। কদিন যাবৎ সকাল 8টায় সে বেরিয়ে যায়। জল রঙে ছবি আঁকছে, ল্যান্ডস্কেপ। রোদ চড়ে যাওয়ার আগে শুরু করে, দুপুর পর্যন্ত কাজ করে ফিরে আসে। বিকেল থেকে স্টুডিওতে ছবি আঁকে, ডিসেম্বরে এক্সিবিশন করবে। জ্যোতির সঙ্গে গত পরশু রুমকি গিয়েছিল বুড়িগঙ্গা নদীতে। সকাল থেকে দুপুর অবধি নৌকা ভাড়া করে দুজনে ঘুরেছে। এ প্রথম নৌকা চড়ল রুমকি, ভয় পাচ্ছিল খুব। স্টিমার যখন পাশ কাটিয়ে যায়, বড় বড় ঢেউ এসে ছোট্ট নৌকাটিকে ডুবিয়ে দিতে চায়। রুমকি সারাক্ষণ জ্যোতিকে শক্ত করে ধরে রেখেছে। জ্যোতিটা এত অসভ্য, সাহস দেবার বদলে এমন সব বাজে রসিকতা করছিল যে ভয়ে রুমকির কান্না পায়ে পায়ে অবস্থা। দেখে জ্যোতি হাসে। খবরদার, কেঁদে ফেলো না, তাতে বুড়িগঙ্গার পানি বিপদসীমা অতিক্রম করে যাবে। ঢাকাবাসীদের বন্যায় ডোবানোর অধিকার তোমার নেই। আর একবার রুমকি তাকে শক্ত করে ধরে আছে দেখে বলল, এখন হাত ছাড়ো রুমকি, ডুবে গেলে ধরো। যদি নিজেকে বাঁচাতে চাও গলা জড়িয়ে ধরো, আর যদি আমাকে মারতে চাও ঠ্যাং চেপে ধরো। ছবি আঁকার জন্য বিষয় খুঁজে দুপুরে ফেরার সময় দুজনে খুব মজা করেছে। খিদে পেয়েছিল। রুমকিকে টেনে জ্যোতি নিয়ে যায় নদীর ধারে এক ছাপড়া হোটেলে। 4 বাঁশের খুঁটি, চাটাইয়ের ভাঙাচোরা বেড়া, ঠ্যাং ভাঙা টেবিল 4খানা, দুপাশে ফেলে রাখা টানা বেঞ্চ। জ্যোতির কাছে শুনল কুলি, মজুর, ফেরিওয়ালা, এমনকি ভিক্ষুকরা সে হোটেলে খায় দেয়। এরা দুজন ঢুকতেই হোটেলওয়ালা জায়গা ছেড়ে একেবারে দাঁড়িয়ে গেল। সেলাম ঠুকলো জোরে সোরে। গাল ভরা হাসি আর বন্ধ হয় না। নিজের ঘাড়ের গামছা টেনে বেঞ্চ ঝেড়ে দেয়। 2-3 জনকে হাঁক মেরে গ্লাস প্লেট ধুতে হুকুম করে। জ্যোতিকে, হাসেন কেমন স্যার জিজ্ঞেস করতেই রুমকি আস্তে জিজ্ঞাসা করে, চেনে নাকি তোমাকে? হ্যাঁ, আগে দিকে ছবি আঁকতে এলে প্রায় দুপুরে এখানে খেতাম। রান্নাটা দেখো, খুব মজার। নাক মুখ কুঁচকে থেকো না। আর হোটেলের বাইরে তাকিয়ে দেখো, ভিড় জমে গেছে। তোমার মতো সুন্দরী খরিদ্দার এ হোটেলে বোধহয় এ জনমে প্রথম এলো। দেখো, অনেকের মুখ হা হয়ে আছে, মাছি আসছে যাচ্ছে টেরও পাচ্ছে না। রুমকি সত্যি সত্যি এমন দৃশ্য দেখে হাসি আর চাপতে পারল না। জ্যোতি গলা নামিয়ে বলল, হাসো, ক্ষতি নেই, কিন্তু খবরদার মুখ শক্ত করে ফেলো না। এ কোথায় এসে পড়লে এমন অবাক ভাব দেখিও না, তাহলে চিড়িয়া বনে যাবে। দর্শক সংখ্যা ডাবল হয়ে যাবে।
পুলিশ ডেকে শেষে নায়িকা উদ্ধার করতে হবে। অবজেকশন জ্যোতি, বলো বউ উদ্ধার করতে হবে। নায়িকা শব্দটা খুব সিলি। জ্যোতি ইঙ্গিতে পায়ের নিচে তাকাতে বলে রুমকিকে। কাঠের পাটাতন। এ হোটেলের নিচ দিয়ে কি বয়ে চলেছে জানো? রুমকি বুঝে ফেলে হাত জোড়া করে। প্লিজ জ্যোতি, এসব বলো না, তাহলে কিন্তু আমি খেতে পারবো না। হোটেল মালিক গামছায় হাত মুছতে মুছতে গদগদ ভঙ্গিতে টেবিলের কাছে এসে দাঁড়ায়। কি খাইবেন? ছোট মাছের ঝোল এখনো রান্না হয় হামেদ আলী? হইব না কেন, পাঙ্গাসের পেটি দিমু। আমার কপাল আইজ বালা, তাজা পাঙ্গাস কিনছিলাম। রুমকি জ্যোতির কানের কাছে মুখ এনে জিজ্ঞাসা করে, বা তুমি বললে না ভিক্ষুকেরা এ হোটেলে খায়? সদরঘাট এলাকার ভিক্ষুকরা বেশ বড় লোক, বুঝলে? রুমকি বুঝতে পারে না জ্যোতি ঠাট্টা করছে কিনা। যা, ভিক্ষুকরা আবার বড় লোক হয় কি করে? চুপ, আর কোনো প্রশ্ন নয়, খাদ্য আসছে। ভাত মাছ টেবিলে নামাতেই রুমকি হোটেলের সামনে তাকায়। ভিড় আরও বেড়ে গেছে। এই এত চোখের সামনে তাকে ভাত খেতে হবে? সে হাত গুটিয়ে বসে থাকল। হোটেল মালিক নতুন সাবান কিনিয়ে এনেছে। নিজেই পানির জগ হাতে নিয়ে রুমকির পাশে দাঁড়ায়। রুমকি হোটেলওয়ালাকে অনুনয় করে বলে, ওদের যেতে বলেন না, এত মানুষের সামনে খাবো কি করে? হোটেলওয়ালা রুমকির হাতে সাবান ধরিয়ে দিয়ে জগ নিয়ে মানুষ তাড়াতে গেল। জ্যোতি তার নিজের জায়গা থেকে উঠে রুমকিকে বলে, ওদিকে গিয়ে বসো, একটা রক্ষা হলো। হাঁ করা জনতা এখন পিছন দিকে। জ্যোতি খাওয়া শুরু করেছে। রুমকি রান্নার রং দেখে, খেতে ইচ্ছে করে না, তবু অনেক নেড়ে চেড়ে এক গাল মুখে দেয়। বাহ, অন্যরকম স্বাদ রান্নার, খারাপ নয়। বিল দেবার সময় হোটেলওয়ালা শুধু সালাম ঠোকে। জ্যোতি টাকা বাড়িয়ে ধরে থাকে আর সে জিভ কাটে। জানগা স্যার। জানগা মানে পয়সা নিবা না? কন কি স্যার, আফারে লইয়া আইছেন? এটা আফা না, আমার বউ, ভাবি। তা কি আর বুঝি নাই? প্রথমবার ওনারে লইয়া এলেন, পয়সা লমু না, আপনারা আমার মেহমান। মানুষটিকে রুমকির খুব ভালো লেগে যায়। জ্যোতিকে আসতে বলল, ওকে একদিন বাসায় আসতে বলো। কেন? দাওয়াত করে খাওয়াবো। ঠিক আছে হামেদ আলী, পয়সা দিচ্ছি না, কিন্তু আমার বউ তোমাকে দাওয়াত কবুল করতে বলছে। সে খুব ভালো রাঁধে, তোমাকে রান্না করে খাওয়াবে। আগামী শুক্রবার রাতে বাসায় এসো, ঠিকানা লিখে দিচ্ছি। খুব খুশি হলো হামেদ আলী। সাধারণ মানুষটির সেই হাসি মাখা মুখ, আনন্দ, আন্তরিক আপ্যায়ন বহুদিন রুমকির অন্তরে উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে। রাস্তায় রিক্সা দিয়ে আসতে আসতে রুমকি গুনগুন করে গান গায়। কি খুব ফুর্তি হচ্ছে মনে? জ্যোতি প্রশ্ন করে। রুমকি তার কাছ ঘেঁষে বসে। অনেকদিন পর মনে হচ্ছে আমাদের বিয়ে হয়নি, ক্লাস পালিয়ে প্রেম করতে এলাম। দুষ্টুমির হাসি ভেসে উঠল জ্যোতির মুখে। অভ্যাস ছিল নাকি? কি? ক্লাস পালিয়ে প্রেম? যা অসভ্য। সত্যি বলছি, আমার আজ অদ্ভুত আনন্দ হচ্ছে। ঠিক আছে, এখন থেকে যেই মনে হবে পুরনো হয়ে গেছো, প্রেম পানসে হয়ে যাচ্ছে, দুজনে সোজা চলে যাব হামেদ আলীর হোটেলে। ঠাট্টা নয়, আমার মন খারাপ লাগলে এরকম নতুন জায়গায় নিয়ে যাবে। যেসব জায়গায় তুমি আগে যেতে, অনেক স্মৃতি আছে যেসব জায়গার, আমাকে নিয়ে যাবে, গল্প শোনাবে। জ্যোতি কথা কেড়ে নেয়। ঠিক আছে, ধরো আমার একটা পুরনো প্রেম ছিল, তার কাছে নিয়ে গেলাম তোমাকে। তাকে বললাম রুমকির মন ভালো নেই, এসো দুজনে পুরনো দিনের গল্প শোনাই রুমকিকে, মন ভালো হয়ে যাবে। কোনোই দিয়ে আসতে জ্যোতিকে ধাক্কা মেরে রুমকি বলল, খুন করে ফেলবো তোমাকে। দুজনে হা হা হেসে চুপ করে গেল এক সময়। রিক্সা চলছে।
রুমকি হঠাৎ জ্যোতিকে প্রশ্ন করে, এই, তোমার কোনো প্রেম ছিল নাকি আগে? ছিল, এই জনমের আগের জনমে। তার নাম ছিল রুমকি। কলিং বেল বাজছে। বাসায় সে ছাড়া কেউ নেই। একটু আগে বউ গেল মেয়েকে স্কুল থেকে আনতে। রুমকি দরজা খোলে। পিয়ন দাঁড়িয়ে আছে। কার চিঠি? একটা বিদেশি এনভেলপ, জ্যোতি রহমান লেখা, লন্ডন থেকে এসেছে। এনভেলপ উল্টে রুমকি দেখে ফ্রম মিমি লেখা, নিচে তার ঠিকানা। কে এই মিমি? চিঠিটা উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ দেখল রুমকি। একবার ছিঁড়ে ফেলতে ইচ্ছা হলো। পর মুহূর্তেই নিজেকে ভীষণ ছোট মনে হলো। নিজের উদ্দেশ্যেই বলল, ছি। চিঠিটা নিজের ঘরে টেবিলের উপর রেখে খানিকক্ষণ তাকিয়ে থাকল। হঠাৎ ফালতু ভাবনা ভাবছে মনে করে চিঠির সামনে থেকে উঠে এসে বিছানায় শুয়ে থাকলো মনোযোগ ফেরানোর জন্য। আবার উঠে ক্যাসেট প্লেয়ারে গান ছেড়ে দেয়। গানের কথা সুর কিচ্ছু কানে যায় না। মনে একটা প্রশ্নই শুধু ঘুরপাক খেয়ে চলেছে, মিমি মেয়েটাকে? কদিন যাবৎ জ্যোতির শরীরটা ভালো যাচ্ছে না। মাথা ঝিমঝিম করে, খেতে ইচ্ছে হয় না, কেমন অস্থির অস্থির লাগে। রুমকিকে কিছু বলেনি, আর রুমকিও কদিন ধরে কেমন যেন হয়ে আছে, মন মরা ভাব। জিজ্ঞেস করলে একই কথা, আমার কিছু হয়নি। 2-3 বার এই একই কথা শুনে আর তাকে কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে করে না। খানিকটা অভিমানও জমেছে। তার শরীর ভালো নেই, অথচ রুমকি উদাসীন। কাল রাতে জ্যোতি বলেছিল, যাও মায়ের কাছে 2-4 দিন থেকে এসো। এই নিয়ে অনেক কিছু হয়ে গেছে। শরীর ভালো নেই, মন ভালো নেই, ভালো লাগে না এসব। আজ একটু আগে রুমকি বাইরে গেল। ওর কোন এক বান্ধবী বিদেশে ছিল, এখন দেশে ফিরেছে। দুপুরটা সেখানেই কাটাবে। জ্যোতি যেতে চেয়েছিল, বলেছিল তোমাকে নামিয়ে দিয়ে আসি। শুনল না, বলল বিয়ের আগে তো আমি একাই চলাফেরা করতাম। কোনো কারণে কি সে জ্যোতির উপর রেগে আছে? জ্যোতি হিসেব নিকেশ করে খুঁজে পায় না রুমকির হয়েছেটা কি। রুমকি বাসা থেকে বেরিয়ে একা একা হাঁটছে। বহুদিন পর সে একলা বেরুলো। কতটা বদলে গেছে জ্যোতি। আগে যে কোনো সময়ে কোথাও গেলে হয় জ্যোতি নামিয়ে দিয়ে এসেছে, অথবা সঙ্গে থেকেছে। আজ শুধু একবার বলল, তোমাকে নামিয়ে দিয়ে আসি। রুমকি না করেছে দেখে জোরও করল না। কতটা পাল্টে গেছে তার আচরণ। মন খারাপ হয়ে আছে কদিন ধরে, অথচ খেয়াল করেছে জ্যোতি কাল রাতে। কেমন উত্তাপহীন গলায় বলল, যাও মার কাছে 2-4 দিন থেকে এসো। 8-9 মাস পর প্রথম সে মায়ের কাছে থাকবার কথা বলল। অথচ আগে রুমকির ঠিক হয়েছে মায়ের কাছে যাবার, গিয়ে থাকতে ইচ্ছে হয়েছে। জ্যোতি দেয়নি, বরং নিজের সঙ্গে গিয়ে সারাদিন কাটিয়ে দুজনে রাতে ফিরে এসেছে। এতদিন বিয়ের পরও জ্যোতি জানল না রুমকির তেমন কোনো বান্ধবী নেই। আজ হঠাৎ বলল বান্ধবীর বাসায় যাচ্ছে, অথচ একবারও অবাক হলো না, প্রশ্ন করল না তোমার কোন বান্ধবী, তার নাম কি। এই ঋতুতে রোদের খুব তেজ, গা জ্বলছে। হাঁটতে হাঁটতে ঘেমে গেছে রুমকি। একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ে। রিক্সাওয়ালা জানতে চায় আপনি যাবেন কোথায়। রুমকি কোনো কিছু না ভেবে বলল নিউ মার্কেটে। কোনো কিছু কেনার নেই, তবু রুমকি এ দোকানে সে দোকানে ঘুরে বেড়ালো। মনে মনে ঠিক করে নেয় দুপুরের আগে সে মায়ের বাসায় যাবে। সাথে জ্যোতি নেই দেখে মা একটু অবাকই হবে, কিন্তু একটা গল্প বানিয়ে বলে দেবে রুমকি। জ্যোতির খুবই খারাপ লাগছিল বিকেলবেলাটায়। শুয়ে থাকতে থাকতে শরীর আরও বেশি ম্যাচ ম্যাচ করতে শুরু করেছে। রুমকি সেই যে গেল, কোনো খবর নেই। যাওয়ার সময় মনে যে কি ছিল, রুমকির বান্ধবীর ঠিকানা, টেলিফোন নাম্বার কিছুই নেওয়া হয়নি। আর রুমকিও যে কেমন মেয়ে, পৌঁছে পর্যন্ত কোনো খোঁজ খবর দিল না। বিছানা থেকে উঠে জামা কাপড় পরে নেয়। সে বেরুবে, যাবে এখন ডাক্তারের কাছে। অবেলায় রুমকিকে দেখে মা অবাক হলো, খুশি হলো। অবাক হলো এই দেখে যে জ্যোতি সঙ্গে নেই।
খুশি হলো এ কারণে যে এই সময়ে রুমকিকে তিনি আশাই করেননি। রুমকি বলল, জ্যোতির একটা জরুরি কাজ রয়েছে, নামিয়ে দিয়ে চলে গেছে, সন্ধ্যায় নিতে আসবে। খাওয়া দাওয়ার পর রুমকি বলল, আমার ঘুম পাচ্ছে মা, একটু শুয়ে থাকি। মা পাশে আধা শোয়া থেকে রুমকির চুলে হাত বুলিয়ে দেয়। ঘুমো তুই। সে আদরের স্পর্শে রুমকির কষ্ট বাড়ে, খুব বেশি একলা লাগতে শুরু করে। মাকে বলল, মা চুলে হাত বুলিও না, তুমি ঘুমাও। পাশে শুয়ে থেকে মা রুমির কথা বলে, নানান গল্প। কিছুদিনের মধ্যে রুমকির বড় বোন বেড়াতে আসবে ছেলে মেয়ে নিয়ে, তখন রুমকি যেন এসে কদিন থেকে যায়। এসব আরও কত কি বলতে থাকে। কোনো কিছুতেই রুমকির তেমন মনোযোগ নেই। ডাক্তার বলল, একটা থরো চেক আপ করিয়ে নিন, কোনো অসুখ বিসুখ নেই, বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে। মনে হয় কদিন বেশ পরিশ্রম করেছেন, শরীর সহ্য করতে পারছে না। ডাক্তারের কাছ থেকে ফিরে জ্যোতি দেখে রুমকি তখনও বাসায় ফেরেনি। বউ খুব চিন্তিত হয়ে আছে। ভাইয়া জ্যোতিকে খুব ধমকালো, সে রুমকির সাথে কেন গেল না, না গেলেও অন্তত বান্ধবীর বাসা কোথায়, ফোন নাম্বার এসব জেনে নেয়নি কেন। জ্যোতির এখন বেশ চিন্তা লাগছে, নিজের গাধামোকে অনেক গালিগালাজ করে মনে মনে। জুন এসে জ্যোতির হাত ধরে, প্রশ্ন করে, রুমকিমা কি তোমার উপর রাগ করেছে? রক্তের ভিতর এক প্রকার প্রবাহ বয়ে গেল। ছোট্ট মনে এই প্রশ্নটা কেন জাগলো কে জানে। মা ঘুমিয়ে পড়েছে, দু চোখের পাতা এক হয় না রুমকির। কি যেন ঘটে যাচ্ছে পৃথিবীতে, যেন তার নিয়ন্ত্রণে কিছু নেই। মায়ের একখানা হাত রুমকিকে স্পর্শ করে আছে। সন্তর্পণে হাত সরিয়ে রুমকি উঠে বসে। একটু দূরে টেবিলের উপর তার হাত ব্যাগটা পড়ে আছে। এটার মধ্যে সেই চিঠিটা, ফ্রম মিমি। স্থির বসে থেকে ভাবে, চিঠিটা সে কি খুলবে? অনেকবার নিজেকে নিজে প্রশ্ন করে, খোলা কি উচিত? সাবধানে খাট থেকে নেমে এসে ব্যাগটা হাতে তুলে নেয়। মার দিকে তাকালো। তিনি অঘোর ঘুমে। বারান্দায় এলো ধীর পায়ে। চারদিক কি নিস্তব্ধ। বিকেলের রোদ ম্লান হয়ে আসছে। একটু পর নেমে আসবে বিষণ্ণ সন্ধ্যা। রুমকির বুক কাঁপছে অজানা আশঙ্কায়, কাঁপছে হাত। একটানে চেইন খুলে ফেলে হাত ব্যাগের। ভিতরে সেই নীল রঙের খাম, যেন তাকিয়ে আছে, যেন হাসছে। চিঠিটা স্পর্শ করতেই রুমকির অন্তর বলে ওঠে, ছি রুমকি, তুমি এত ছোট, ছি। টেলিফোন বেজে ওঠে। জ্যোতিরা সবাই উদ্বিগ্ন হয়ে ফোনের আশেপাশেই ঘোরাফেরা করছিল। ফোন বাজলেই ছুটে গিয়ে কেউ না কেউ ধরে ফেলে। মনে হয় এটাই বুঝি রুমকির ফোন। আগে আরও দুবার ফোন এসেছে, কোনোটাই রুমকির ছিল না। এতটা সন্ধ্যা হয়ে গেছে অথচ রুমকি আসছে না, কোনো সংবাদও নেই। নানান আশঙ্কায় সবার বুক কাঁপে। ঢাকা শহরে কত রকম ঘটনাই তো ঘটছে রাত দিন। এবারে দৌড়ে গিয়ে ফোন ধরেছে ফরিদা। মনে মনে সবাই কামনা করে এটা যেন রুমকির ফোন হয়। হ্যালো, কে বউ? বুকের সমস্ত ভার নেমে গেল ফরিদার। রুমকি তুমি কোথায়? জ্যোতির হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল মুহূর্তেই, যেন উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে শরীরে। প্রায় দৌড়ে গিয়ে ফোনটা বউয়ের হাত থেকে ছিনিয়ে নেয়। কোথায় তুমি? ওপাশ থেকে শান্ত স্বাভাবিক গলায় জবাব এলো, আমি মায়ের বাসায়। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আমরা সবাই এদিকে তোমার জন্য চিন্তায় অস্থির হয়ে আছি। সন্ধ্যা হয়ে গেছে, একবার ফোন করে জানাতে তো পারতে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাহ, তুমি ওদিকে নাক ডেকে ঘুমাচ্ছ, আর চিন্তা ভাবনায় আমাদের এদিকে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। নাক ডেকে ঘুমাচ্ছ, জ্যোতির মুখে এরকম ভাষা রুমকির বুকে এসে বাজল। মন খারাপ হলো।
তবু হাসল সে। ভালোই তো, জানা হলো যে আমার জন্য তোমার চিন্তায় ভাবনায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল। নাক ডেকে না ঘুমোলে কি করে জানতাম? মেজাজ বিগড়ে যায় জ্যোতির, গলায় ঝাঁঝ চলে আসে। ন্যাকামো করো না, বলো এখন কি জন্যে ফোন করেছ? তুমি কি আজ ও বাসায় থাকতে চাও? ওপাশ থেকে জ্যোতির কথা নয়, বন্দুকের গুলি এসে যেন রুমকির বুকে বেঁধে গেল। যন্ত্রণায় কুঁকড়ে যায় রুমকি, তার মুখের কথা হারিয়ে যায়, দু চোখ ঝাপসা হয়ে আসছে। কোনো রকমে রুমকি বলে, আজ আমি এখানে থাকতে চাচ্ছি। সো কাইন্ড অফ ইউ। আপনি যে সে খবর দয়া করে আমাদের জানিয়েছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। রুমকির বিশ্বাস হতে চায় না। কি শুনছে সে? কার সাথে কথা বলছে সে? ওপাশে ওই কণ্ঠ যার, সে কি জ্যোতি না অন্য কেউ? অসহিষ্ণু জ্যোতির গলা আবার শোনা গেল। আর কিছু বলবে? রুমকি চুপ, ফোনে কোনো শব্দ ফিরে আসে না। জ্যোতি টেলিফোন রেখে দেয়। খুব অবাক হয়ে গেল আরিফ আর ফরিদা। পরস্পরের দিকে তাকিয়ে কিছু না বলতে পেরে যখন জ্যোতির দিকে তাকালো, জ্যোতি আর দাঁড়ালো না, চলে গেল সেখান থেকে।